সমস্ত প্রশংসা দয়াময় মহান স্রষ্টার। আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের পড়ে দিছিলাম, গত ক্লাসে পড়েছি কমপ্লেক্স টু কম্পাউন্ড। আজকের ক্লাসের সিরিয়াল নাম্বার 4 অর্থাৎ 4 নাম্বার ক্লাস। আজকে যেটা পড়াবো কমপ্লেক্স টু সিম্পল। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের যদি অ্যাজ সিন্স বিকজ থাকে, সিম্পল করার সময় অ্যাজ সিন্স বিকজ এর পরিবর্তে বসবে বিকজ অফ। তারপরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট এর পসেসিভ কেস, তারপর বার্বের সাথে আইএনজি প্লাস দ্য রেস্ট অর্থাৎ বাকি অংশ। আমি তোমাদের প্রথম ক্লাসে হয়তো বা বলেছিলাম যে এই কেসটার সম্বন্ধে একটু পড়ার জন্য। তোমরা পড়ছো কি না জানি না, আমি মনে মনে ধরে রাখছি যে হয়তো বা পড়ো নাই, হয়তো বা ভুলেই গেছ। আসলে কেস না পারলেও সেন্টেন্স পরিবর্তনটা একটু জটিল হবে, সেই দিক থেকে আমি একটু সংক্ষিপ্তভাবে লিখছি। এন মানে নমিনেটিভ, ওতে অবজেক্টিভ, পিতে পসেসিভ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি আই হয়, ওই আয়ের পরিবর্তে এর পসেসিভ কেস হলো মাই। যদি সাবজেক্ট ওই থাকে, যখন আমরা সিম্পল করব ওয়ের পরিবর্তে হবে আওয়ার। যদি ইউ থাকে ইউ এর পরিবর্তে ইয়োর। হি থাকলে হির পরিবর্তে হিস। সি থাকলে এর পরিবর্তে হার। দে থাকলে দে এর পরিবর্তে দেয়ার, THEIR। ইট থাকলে ইটের পরিবর্তে হবে ইটস মানে ITS। হয়তোবা নাম, এনি নেম, এখানে লিখছি রিনা। রিনা এর পসেসিভ কেস হবে রিনাস, মানে রিনার লেখে অ্যাপোস্ট্রফি এস, এটা দিতে হবে। ওইটা হলেই পসেসিভ কেস হলো। এইটুকু যদি ভালোভাবে না পারো তাহলে এই সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করা কোনো ক্রমেই সম্ভব না। আরেকটা পন্থা আছে, সেটা হলো মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা বেশি দিন থাকে না, আর যদি বুঝে পড়ো নিজেও বুঝতে পারবা আর অন্যকেও বোঝাতে পারবা। এই জন্যই বুঝে পড়ার চেষ্টা করবা। আচ্ছা দেখো আমি কিভাবে এখন পরিবর্তনটা করি। কেসটা আগে আয়ত্তে নিয়ে নিবা। দেখো এখানে লিখলাম অ্যাজ হি ইজ ইল, হি উইল ভিজিট এ ডক্টর। অ্যাজ হি ইজ ইল, হি উইল ভিজিট আ ডক্টর। যেহেতু সে অসুস্থ, অ্যাজ হি ইজ ইল, হি উইল ভিজিট আ ডক্টর। যেহেতু সে অসুস্থ সেহেতু সে ডাক্তার দেখাবে। এখানে কি আছে? অ্যাজ কথা কে, অ্যাজ সিন্স বিকজ। এই তিনটার যেটাই থাক না কেন, সিম্পল সেন্টেন্স করার সময় এদের পরিবর্তে তিনটার যেটাই থাকবে তার পরিবর্তে হবে বিকজ অফ। তারপর যে সাবজেক্টের কথা বললাম, সাবজেক্ট এর পসেসিভ কেস প্লাস বার প্লাস আইএনজি, তারপর দ্য রেস্ট। এখন অ্যাজ সিন্স বিকজ এর পরিবর্তে বসাবো বিকজ অফ। তাহলে এই সেন্টেন্সটা পরিবর্তন করি। দেখো বিকজ অফ। এখন সাবজেক্ট আছে হি, এর পসেসিভ কেস একটু আগে আমরা দেখলাম বিকজ অফ হিস, অর্থাৎ হি এর পসেসিভ কেস হিস। আর এখানে আছে ভার্ব ইজ। এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে, যেমন লিখলাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এরকম যদি থাকে এদের সাথে আইএনজি যোগ করতে গেলে এদের পরিবর্তে হবে বি, তারপর তার সাথে আইএনজি। অনুরূপ যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড পাই, তাহলে এদের পরিবর্তে হবে হ্যাভ, তারপরে তার সাথে আইএনজি, হ্যাভিং। তাহলে আমি বলতে পারি সাবজেক্টের পরে যদি মেন ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ ওয়ার আসে, যখন আমরা সিম্পল সেন্টেন্স পরিবর্তন করব, এই এম ইজ আর ওয়াজ ওয়ার যাই থাক তার পরিবর্তে হবে বিং। ওই রকম হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তার পরিবর্তে হ্যাভিং।
তাহলে বিকজ অফ হিজ ইজ আছে, তাহলে ইজের পরিবর্তে বিং, বিকজ অফ হিজ বিং ইল হি উইল ভিজিট আ ডক্টর। এটার অর্থ হলো যেহেতু সে অসুস্থ সেহেতু সে ডাক্তার দেখাবে, আর এর অর্থ দাঁড়ালো সে অসুস্থ হওয়ার কারণেই ডাক্তার দেখাবে। অর্থ কিন্তু ঘুরে ঘিরে একই। আর আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে হয়তো বা যে স্যাররা পড়েছে বলছে অর্থের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পূর্বের অর্থটা ঠিক থাকবে। এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। কাজেই এদের অর্থের দিকটা অতটুকু পরিবর্তন হয় না। আমি আর একটা সেন্টেন্স লিখি, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করব। হি উইল বি আ ক্যাডেট as he is a good student. He will be a cadet as he is a good student. এটা বলছে as since because, এখানে আছে মাঝখানে। কাজেই আমরা সিম্পল করার সময় যদি মাঝখানে থাকে পূর্বের যে অংশটুকু যা আছে ওইভাবে আমরা লিখে যাব। হি উইল বি আ ক্যাডেট, এখানে কি আছে অ্যাজ, অ্যাজ সিন্স বিকজ যাই থাক তার পরিবর্তে বিকজ অফ, বিকজ অফ, তারপর কি আছে সাবজেক্ট, অ্যান্ড এই সাবজেক্টের পসেসিভ কেস, এখানে যে সাবজেক্ট আছে হি এর পসেসিভ কেস হিজ, এখানে আছে কি ইজ, অ্যান্ড এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরিবর্তে বিং। তারপর দ্য রেস্ট, তাহলে কি বললাম আবার একটু লক্ষ্য করো। হি উইল বি এ ক্যাডেট অ্যাজ হি ইজ আ গুড স্টুডেন্ট, সে ক্যাডেট হবে যেহেতু অথবা কারণ সে একজন ভালো ছাত্র। ওইরকম অ্যাজ সিন্স বিকজ যেখানে আছে অ্যাজ সিন্স বিকজের পরিবর্তেই হবে আমাদের বিকজ অফ, অ্যাজ সিন্স বিকজ এর পরিবর্তে হবে বিকজ অফ। আর তারপরে কি যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের পসেসিভ কেস বার প্লাস আইএনজি দ্য রেস্ট, আর ভার্বের সাথে আইএনজি ওই সময় হয়। ভার্বের যে রূপই থাক না কেন যখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব তখন ভার্বের বেস ফর্মে গিয়ে তারপর তার সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্বের আইএনজি বেস ফর্ম ছাড়া ভার্ব আইএনজি রিসিভ করে না, গ্রহণ করে না। তাহলে এখানে আগের সেন্টেন্সটা ছিল অ্যাজ সিন্স বিকজ সেন্টেন্সের শুরুতে, আর এই যে একটা উদাহরণ লিখছি এখানে অ্যাজ সিন্স বিকজ যাই কিছু বেশক সেন্টেন্সের মাঝখানে। তাহলে আমি তোমাদের বোঝানোর জন্য আমার ভাষায় আমি যা বলি অ্যাজ সিন্স বিকজ আছে যেখানে বিকজ অফ বসবে সেখানে, অ্যাজ সিন্স বিকজ আছে যেখানে বিকজ অফ বসবে সেখানে। যদি সেন্টেন্সের শুরুতে অ্যাজ সিন্স বিকজ থাকে ওই অ্যাজ সিন্স বিকজের পরিবর্তে বিকজ অফ, আবার যদি অ্যাজ সিন্স বিকজ সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে ওই অ্যাজ সিন্স বিকজের পরিবর্তেই হবে বিকজ অফ। আরেকটা পদ্ধতি এটা সিম্পল করা যায় কিন্তু ওইটা তোমাদের জন্য একটু কঠিন হবে, ওটা পরে আলাপ আলোচনা করব। এখানে ছিল অ্যাজ সিন্স বিকজ, আর এখন যেটা পড়াবো দো, THOUGH, দো অথবা অলদো,
দো অথবা অল দো, এই ক্ষেত্রে নিয়ম একই, পরিবর্তন সামান্য, পরিবর্তনটা সামান্য। অ্যাজ সিন্স বিকজ থাকলে বিকজ অফ, আর দো অথবা অল দো থাকলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। অ্যাজ সিন্স বিকজ থাকলে বিকজ অফ, আর দো অল দো থাকলে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় এই দো অথবা অল দোর পরিবর্তে হবে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। দেখো, though she works hard, she will not advance in life. Though she works hard, she will not advance in life. যদিও সে কঠোর পরিশ্রম করে তবু সে জীবনে অগ্রগতি হতে পারবে না, অর্থাৎ অগ্রসর হবে না, অগ্রসর হতে পারবে না। এখানে দো অল দো কোথায়? সেন্টেন্সের শুরুতে। দো অল দোর পরিবর্তে সেন্টেন্সের সিম্বল করার সময় কি আসবে? ইন স্পাইট অফ বসাইলাম, ইন স্পাইট অফ। যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পসেসিভ কেস একটু আগেই দেখিয়ে দিছি, সি এর পরিবর্তে হবে হার, তারপর কি আছে পরবর্তী ভার্বের সাথে আইএনজি। এখন এখানে আছে ওয়ার্কের সাথে আছে এস। যখন আমরা কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করব তখন ভার্বের বেস ফর্মে যেতে হবে। এখানে ভার্বের বেস ফর্মের সাথে কি আছে? এস বা ইয়েস, যাই কিছু হলে বলি এস বা ইয়েস থাকবে না, হলো ওয়ার্ক, অ্যান্ড এর সাথে আইএনজি। দেখো তো যা বললাম কথার সাথে কাজের মিল আছে কিনা। দো শি ওয়ার্কস হার্ড, শি উইল নট অ্যাডভান্স ইন লাইফ। দোর পরিবর্তে অর্থ বুঝি বা নাইবা বুঝি, ইন স্পাইট অফ সাবজেক্টের পসেসিভ কেস, ভার্ব প্লাস আইএনজি, দ্য রেস্ট। এখানে ইন স্পাইট অফ হার ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও শি উইল নট অ্যাডভান্স ইন লাইফ, সে জীবনে অগ্রগতি হবে না। তাহলে অ্যাজ সিন্স বিকজ থাকলে তার পরিবর্তে বিকজ অফ, দো অথবা অল দো থাকলে তার পরিবর্তে হবে ইন স্পাইট অফ। অনুরূপ এই দো অথবা অল দো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, সিম্পল করার সময় পূর্বের অংশটা আমরা লিখে যাব, তারপর থেকে পরিবর্তন শুরু। আর একটা উদাহরণ লিখি, উদাহরণটা লক্ষ্য করো। He leads a simple life, though he has enough money. He leads a simple life, though he has enough money. তাহলে কি আবার দেখো সেন্টেন্সটা, হি লিডস আ সিম্পল লাইফ দো হি হ্যাজ ইনাফ মানি, অর্থাৎ সে সহজ সরল জীবনযাপন করে যদিও তার প্রচুর পরিমাণে টাকা আছে। আমরা দো অথবা অল দো পাইছিলাম সেন্টেন্সের শুরুতে, আর এবার দো অথবা অল দো দুটি সেন্টেন্সের মাঝখানে। এখন সেন্টেন্সের মাঝখানে থাকলে পূর্বের অংশটা যা আছে আমরা ঠিক তাই লিখে যাব। হি লিডস আ সিম্পল লাইফ
in spite of his having enough money। পূর্বের কথাগুলো একটু ভাবতে থাকো তো। আজকের ক্লাসে লিখেছিলাম কি, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে এরা যদি মেন ভার্ব হিসেবে কাজ করে অ্যাজ সিন্স বিকজের পরে অথবা দো অলদোর পরে, এই এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তার পরিবর্তে হবে বিং, আর হ্যাভ হ্যাজ হ্যাজ থাকলে হবে হ্যাভিং। এইখানে কি আছে, এই সাবজেক্ট, এখানে আছে হ্যাজ, হ্যাভ হ্যাজ হ্যাড, তিনটার যাই থাক তার পরিবর্তে হবে হ্যাভিং। আমরা পূর্বের ন্যায় সেন্টেন্সটা ঠিক রাখলাম, মাঝখানে আছে দোয়াল দো, তার পরিবর্তে বসালাম ইন স্পাইট অফ। এখন এই ইন স্পাইট অফের পরে যে সাবজেক্টটা পাবো আমরা, ওই সাবজেক্টের পসেসিভ কেস, আর তারপরে যে বার পাবো বার্বের সাথে আইএনজি, তারপর দ্য রেস্ট। তাহলে আশা করি হয়তোবা বুঝতে পেরেছো। এখন আমি অন্য উদাহরণে চলে যাব। একটু বেশি বেশি পড়বা, পরীক্ষা তো কাছাকাছি এসে গেছে, আর না বুঝলেই জানার চেষ্টা করবা, জিজ্ঞাসা করবা। এখন যেটা পড়াবো দেখো, সো ডট ডট দ্যাট। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে কি করি আমরা, এখানে লিখলাম সো ডট ডট দ্যাট। এটা যা লিখলাম এটা তোমাদের বোঝানোর কারণে, কারণ সিম্পল সেন্টেন্সে তো সো ডট ডট দ্যাট থাকতেই পারে না। সিম্পল করতে গেলে কি করব আমরা, সো এর পরিবর্তে বসাবো টু, আর যা আছে মাঝখানে, আর দ্যাটের পরিবর্তে আসবে টু। এখন দ্বিতীয় সেন্টেন্সের যে মূল ভার্ব, এই মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ নট যে থাকবে, নট এর পরের অংশ, অর্থাৎ নট যদি নট তো থাকবেই, ওই নটের পরের অংশ। এর একটা উদাহরণ লিখি এখানে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখানে নটটা চিহ্নিত করলাম, নটটা চিহ্নিত করলাম। এখন কিভাবে পরিবর্তন করি একটু দেখতে হবে। পরিবর্তনটা ঠিক যেমন হি ইজ, সো আছে, সো এর পরিবর্তে কি হবে, টু, টি ডবল ও, টু উইক, আর দ্যাটের পরিবর্তে টু ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। এখানে কি পাইছি, সো ডট ডট দ্যাট। আর সিম্পল করার সময় যেখানে সো আছে, সোর পরিবর্তে বসবে টু, আর যেখানে দ্যাট আছে, দ্যাটের পরিবর্তে টু। টুর পরে কি, ভার্ব। কিভাবে ভার্ব আমরা চিনব, টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম, আর যদি চিনতে না পারি সমস্যা হয়, এ হলো অপারেটর, 24টা অপারেটরের এটা একটা। তারপরে গেছে নট, অর্থাৎ নট এর পরের অংশ। এখানে দেখো সাবজেক্ট কিন্তু দুইটা আছে, হি, এখানেও আছে হি। আর সিম্পল করছি, সিম্পলের সাবজেক্ট মাত্র একটাই, দুইটা থাকবে না। ওই যে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা একটু ভাবতে থাকো, মনে করতে থাকো। সংজ্ঞাটার কথা কি বলছিলাম, যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তারপরেও বলছি, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকবে দুইটা, আর কম্পাউন্ড সেন্টেন্সেও সাবজেক্ট থাকবে দুইটা। দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সাবজেক্ট থাকবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব, তখন দুইটা সাবজেক্ট থাকলেও একই জাতীয় সাবজেক্ট দুইটা থাকলে একটা উঠে যাবো গা। এখানেও আছে দেখো হি, এখানেও আছে হি। এই হি আর এই হি একই, এই জন্য সিম্পল যখন করব সাবজেক্ট একটা থাকবে আর সাবজেক্ট উঠে যাবে। এইগুলো সো ডট ডট দ্যাট। এখন যেটা পড়াবো একসাথেই, সো দ্যাট। সো দ্যাটের জন্য কি বিধান,
সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স এ পরিবর্তন করতে হলে এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে বসবে টু। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগের অংশ লিখে যাবা, যেখানে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট পাবা তার পরিবর্তে বসবে টু। টুর পরে কি দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব। আর দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্ব চিনবা কীভাবে? ওই যে 24টা অপারেটর যে পড়েছিলাম, বলেছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড অট টু ইউজ টু ড্যান ইট মাস্ট, এদের পরে যে ওয়ার্ডটা পাবা ওইটাই হলো সেন্টেন্সের মেন ভার্ব। অর্থ বুঝো বা নাইবা বুঝো। এখানে লিখলাম ইউ ওয়ার্ক হার্ড so that you will better in the examination। যেটা বললাম ইউ ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ উইল বেটার ইন দ্য এক্সাম, তুমি কঠোর পরিশ্রম করো যাতে করে তুমি কি করবা, সো দ্যাট ইউ উইল বেটার ইন দ্য এক্সাম। এখন আর তুমি যদি এখানে ব্যবহার করো ক্যান অথবা মে, তাও কোনো অসুবিধা নাই। যাই হোক, যাই কিছু বলি, অপারেটর দিত 24টা অপারেটর দিত। যে 24টা অপারেটরের নাম বললাম এম ইজ আর ওয়াজ ওয়ার ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড অট টু ইউজ টু ডেন ইট মাস্ট। দেখো এর মধ্যে উইলও আছে, ক্যানও আছে, যাই থাক সেন্টেন্সে যা থাকবে এর কোনো দাম নাই। আমরা শুধু অপারেটর চিনবো, এই অপারেটরের পরে যে ওয়ার্ডটা পাবো ওইটাই হলো এই সেন্টেন্সের মেন ভার্ব। হয়তো বা বাক্য করো বেটার তো ভার্ব হতে পারে না, গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট, গুড অ্যাডজেক্টিভ, বেটার মানে কম্পারেটিভ ফর্ম, বেটার মানে গুড মানে ভালো, বেটার অধিকতর ভালো, বেস্ট মানে সবচেয়ে ভালো। আমরা জানি এদের অ্যাডজেক্টিভ হিসেবে, এরাও ভার্ব হিসেবে কাজ করে। বেটার যখন একটা সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে কাজ করবে তখন বেটারের অর্থ হইল অধিকতর ভালো করা। আর এটার পাস্ট ফর্ম এই বেটারের সাথে ইডি, বেটার ইডি, আর পাস্ট পার্টিসিপল বলে ঠিক তাই। তাহলে এই উদাহরণটা একটু লক্ষ্য করি আমরা। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যাই থাক তার আগের অংশ লিখব আর এর পরিবর্তে বসাবো টু। ইউ ওয়ার্ক হার্ড, এখন কি আছে সো দ্যাট আছে, সো দ্যাটের পরিবর্তে বসাবো টু। বসাইলাম টু, টুর পরে কি করবো আমরা প্লাস মূল ভার্ব এর বেস ফর্ম প্লাস দ্য রেস্ট। এই হলো কথা আর এই হলো কাজ। দেখি আমরা একটু মিলিয়ে দেখি কথার সাথে কাজের মিল আছে কিনা। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পূর্বের অংশ লিখলাম, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পূর্বের অংশ, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে টু বসাইলাম টু। তারপরে কি মূল ভার্বের বেস ফর্ম, মূল ভার্বের বেস ফর্ম কোনটা, এটা হলো অপারেটর। অপারেটর হলো বডিগার্ড অফ সাবজেক্ট, এটা হলো সাবজেক্টের বডিগার্ড। এই উইল বা ক্যান এটা অপারেটর, 24টা অপারেটরের মধ্যে এটা আমরা চিনতে পারতাছি, হয়তো ব্যাটারটা বুঝতে পারতাছি না এটা ভার্ব কিনা, বুঝি বা নাই বা বুঝি। এই অপারেটরের পরে যে ওয়ার্ডটা থাকবে ওইটি হলো সেন্টেন্সের ভার্ব। তাহলে কি করবো আমরা, সাবজেক্ট বাদ করলো, অপারেটর বাদ করলো, রইল কি বেটার। You work hard to better in the examination. You work hard so that you can better in the examination. You may better in the examination. তুমি পরিশ্রম করো যাতে করে তুমি পরীক্ষায় ভালো করতে পারো। এর অর্থ হইল তুমি পরিশ্রম করো যাতে করে তুমি পরীক্ষায় ভালো করতে পারো। তুমি পরিশ্রম করো যার ফলে, যার জন্য তুমি কী করবে, পরীক্ষায় ভালো করবে। ইউ ওয়ার্ক হার্ড টু বেটার ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ
তুমি পরীক্ষায় ভালো করার জন্যই পরিশ্রম করো। তাহলে মনে হয় সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর নিয়মটা বুঝতে পেরেছ। এখন আমরা আসবো হুয়েন অবলিক হোয়াইল। হুয়েন অবলিক হোয়াইল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্বল সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে ক্ষেত্র বিশেষ হুয়েনের পরে যদি হুয়েন যুক্ত সেন্টেন্সের যদি বয়স উল্লেখ থাকে তাহলে হবে অ্যাট দ্য এজ অফ, আর যদি বয়স না থাকে কাজ থাকে তাহলে হবে অ্যাট দ্য টাইম অফ। তাহলে বয়স থাকলে অ্যাট দ্য এজ অফ, আর যদি কাজ থাকে তাহলে হবে অ্যাট দ্য টাইম অফ। লিখলাম when she was 20 she got married। এখানে কি আছে? বয়স আছে। when যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্টের পর বয়স উল্লেখ থাকে when she was 20, অর্থাৎ 20 ডেজও না 20 মান্থসও না, এখানে 20 ইয়ার্স। সেন্টেন্সটার অর্থের উপরে নির্ভর করব। when she was 20 she got married, 20 দিনেও বিয়ে হবে না, 20 মাসেও বিয়ে হবে না। তাহলে কি এখানে বোঝাইছে বছর। when she was 20 she got married, এখানে বয়স বোঝাইছে। এখন এটা কি করব, এর পরিবর্তে আসবে at the age of 20 she got married। আর when while এর পরে যদি বাংলাদেশ 6 ঋতুর দেশ কোনো ঋতুর নাম উল্লেখ থাকে, when while আছে কিন্তু এই when while যুক্ত সেন্টেন্সে যদি 6 ঋতুর যে কোনো একটা ঋতুর নাম উল্লেখ থাকে তাহলে সিম্বল করার সময় এই when while এর পরিবর্তে আসবে ইন, তারপর ওই ঋতুর নাম, যে ঋতু থাকবে ওই ঋতুর নাম। ওই তার একটা উদাহরণ দেই, একটু লক্ষ্য করো। বারবার বলি, এখন কিন্তু সময় গুনিয়ে আসছে, বেশি বেশি পড়তে হবে। when it was spring we went to Cox's Bazar। when it was spring we went to Cox's Bazar, যখন বসন্তকাল ছিল তখন আমরা কক্সেস বাজারে গিয়েছিলাম। তাহলে when যুক্ত সেন্টেন্সে কি আছে? 6 ঋতুর এক ঋতু আছে। সিম্বল করার সময় এখন when বা while যাই থাক এর পরিবর্তে আসবে ইন, প্লাস যে ঋতু আছে ওই ঋতুর নাম, অর্থাৎ যে সিজনটা থাকবে সিজন এর নাম, প্লাস দ্য রেস্ট। মানে ওই সেন্টেন্স থেকে আমার আর কোনো কিছু রিসিভ করতে হবে না। এটুকুই নিয়ে আমরা দেখি কথার সাথে কাজের মিল আছে কিনা। when it was spring 6 ঋতুর এক ঋতু, এই জন্যেই আসবে ক্ষেত্রে ইন, প্লাস এই ঋতুর নাম কোন সময়? স্প্রিং। তাহলে ইন নিলাম, ঋতুর নাম, আর বাকি অংশ বাকি কি রইল? we went to Cox's Bazar, we went to Cox's Bazar। আবার যদি আমরা এভাবে লিখি তাও আমাদের সেন্টেন্সটা ভুল হবে না। we went to
কক্সেস বাজার ইন স্প্রিং। তাহলে ইন স্প্রিং আমরা সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি, আবার সেন্টেন্সের শেষেও ব্যবহার করতে পারি। আবার ভেবে না, ওই যে বলছি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, সেন্টেন্সের শুরুতে যখন ইন লিখবো আমরা, আইটা ক্যাপিটাল হতে হবে, কারণ সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। আর এখানে তো সেন্টেন্সের শুরুতে না, কাজেই এটা লিখলাম ছোট হাতের। এই যে সূরা ফাতিহা ছাড়া যাবার নামাজ হয় না, ওই রকম পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ছাড়া কিচ্ছু লিখতে পারবা না। কাজে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন একটু পড়ে নিও। আজকের মতো এখানে শেষ করছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।